আসসালামু আলাইকুম। অক্সিজেন অটোবির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে আপনারা ছাদ বাগানে খুব সহজেই টবে সরিষা শাকের চাষ করতে পারেন। তো সরিষা একটি শীতকালীন শাক। তো শীতকালীন শাক হলেও আপনারা খুব অল্প পরিশ্রমে এবং টবে খুব সহজেই ছাদ বাগানে আপনারা অগভীর টবে এটি করতে পারবেন, অর্থাৎ সরিষা শাকের চাষ করতে পারবেন। তো সে বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এবং পুরো প্রক্রিয়াটি আজকে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, ভিডিওর শুরুতেই আমি আমার সরিষা শাকের যে ফলন আসলো, অর্থাৎ সরিষা শাকের টবটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই সরিষা শাকগুলো কেমন হয়েছে আমার টবে সেটি আপনাদের দেখাচ্ছি। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ছোট মাপের একটি টবে প্রচুর পরিমাণে সরিষা শাক হয়েছে। এই যে দেখুন, সরিষা শাকগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন টবের কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই, একদম ঠাসা কিন্তু সরিষা শাক রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সরিষা শাক হয়। এরকম অগভীর টবে আপনারা খুব সহজেই কিন্তু এরকম শাকের চাষ করতে পারেন। তো এই যে সরিষা শাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সরিষা শাকের বয়স হচ্ছে মাত্র 27 দিন, অর্থাৎ 1 মাসের মতো সময় লেগেছে আমার এই শাকগুলো তৈরি হতে। তো আপনারা কিন্তু খুব সহজেই 25 দিন থেকে 1 মাসের মধ্যেই কিন্তু এ ধরনের সরিষা শাক আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সরিষা শাকগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন টবটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, 4 ইঞ্চি গভীরতা মাপের একটি টব এবং এর মুখের দিকটা কিন্তু 18 ইঞ্চি চওড়া, অর্থাৎ 1.5 ফিট চওড়া। তো দর্শক, আমার এখানে যে টবটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ড্রামের মুখ, অর্থাৎ ছোট মাপের ড্রামটি টব হিসেবে ব্যবহার করার জন্য মুখের অংশ কেটে নেওয়া হয়েছে এবং সেই মুখের অংশে আমি এখানে শাকের চাষ করেছি, যে দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু খুব সহজেই এই ড্রামের মুখের অংশটি কিন্তু বাজারে কিনতে পাবেন এবং বাজার থেকে আমি এই ড্রামের মুখের অংশটি কিনে এনেছি। তো আপনারাও কিন্তু এভাবে ড্রামের মুখের অংশ কয়েকটি কিনে তারপরে কিন্তু এ ধরনের শাক খুব সহজেই তৈরি করতে পারবেন। তো দর্শক, এবারে আপনাদের বলবো সরিষা শাক চাষ করার জন্য কোন ধরনের টব উপযোগী। তো দর্শক, আমার এখানে যে টবটি আপনারা দেখতে পাচ্ছেন এই টবের গভীরতাটা হচ্ছে 4 ইঞ্চি এবং এর মুখের দিকটা হচ্ছে 1.5 ফিট চওড়া, অর্থাৎ 18 ইঞ্চি চওড়া। আপনারা চাইলে এই ধরনের ড্রামের মুখটা ব্যবহার করতে পারেন, কারণ ড্রামের মুখের দিকটা অনেকটা চওড়া থাকে এবং সরিষা শাক চাষ করার জন্য বা যে কোনো ধরনের শাক চাষ করার জন্য মুখের দিকটা চওড়া হলে সব থেকে ভালো হয় এবং প্রচুর পরিমাণে শাকের ফলন হয়। তো এক্ষেত্রে আপনারা টবও নির্বাচন করতে পারেন, অর্থাৎ মাটির যে ছোট টব থাকে সেই টবেও কিন্তু আপনারা এ ধরনের সরিষা শাকের চাষ করতে পারেন। তবে টবে যদি চাষ করেন সেক্ষেত্রে কিন্তু ফলনটা খুব একটা ভালো হবে না, কারণ টবের মুখের অংশটা যেহেতু অল্প জায়গা নিয়ে ছড়ানো থাকে সেহেতু কিন্তু এ ধরনের শাকগুলো খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে না। সেক্ষেত্রে আপনারা টবটা এড়িয়ে চলে এ ধরনের ড্রামের মুখের অংশ যদি নির্বাচন করেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ফলন পাবেন, কারণ ড্রামের মুখের অংশের দিকটা অনেকটা ছড়ানো থাকে এবং সরিষা শাকের চাষ করার জন্য বা যে কোনো ধরনের শাকের চাষ করার জন্য মুখের দিকটা ছড়ানো হলে সবথেকে বেশি ফলন পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে শাক সেই টবে হতে পারে। সেক্ষেত্রে আপনারা টব হিসেবে ড্রামের মুখের অংশটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন। এবারে আপনাদের বলবো এই ড্রামের মুখের অংশের মাটিটা আমি কিভাবে প্রস্তুত করে নিয়েছি। এই ড্রামের মুখের অংশের মাটিটা প্রস্তুত করার জন্য আমি এখানে ব্যবহার করেছি 40 ভাগ সাধারণ বাগানের মাটি এবং 40 ভাগ ব্যবহার করেছি মুরগির লিটার। তো আমি যে মুরগির লিটারটা ব্যবহার করেছি, এখানে মুরগির লিটারটা 1 বছরের পুরনো ছিল। আপনারা যদি মুরগির লিটার ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1 বছরের পুরনো মুরগির লিটার ব্যবহার করতে পারেন। তবে মুরগির লিটারের জায়গায় আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার বা পাতা পচা সার, এছাড়াও আপনারা চাইলে গোবর সারটাও ব্যবহার করতে পারেন। তবে গোবর সার যদি ব্যবহার করেন অবশ্যই 1 বছরের পুরনো গোবর সারটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ গোবর সার যত বেশি পুরনো হবে গাছের জন্য তত ভালো হবে। এর সাথে আমি আরও ব্যবহার করেছি 20 ভাগ নদীর বালি। আপনারা সবাই জানেন যে বালি ব্যবহার করলে মাটিটা সবসময় ঝরঝরা থাকে এবং পানি দিলেই সেই মাটিতে কখনোই পানি ধরে রাখে না এবং পানিটা অনায়াসে চুইয়ে বেরিয়ে যায়। এজন্য আপনারা 20 ভাগ অবশ্যই বালি ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই সকল উপাদানগুলো ভালো করে মিশিয়ে আমি এই টবের মাটিটা প্রস্তুত করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে মাটিটা প্রস্তুত করতে পারেন। দর্শক, আমার এখানে আপনারা যে সরিষার জাতটি দেখতে পাচ্ছেন এটি একটি সাদা সরিষার জাত। আপনারা চাইলে সাদা সরিষা, লাল সরিষা বা যে কোনো ধরনের সরিষার জাতেরই চাষ করতে পারেন। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন টবে আমি সরিষার বীজগুলো ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবং আমি বীজগুলো এমনভাবে ছড়াচ্ছি যেন সব জায়গাতে সমান অনুপাতে ছড়িয়ে পড়ে। তো
তো সরিষার বীজগুলো টবের চারদিকে ভালো করে সমান অনুপাতে ছড়িয়ে দেওয়ার পরে উপরের অংশটা সামান্য একটু মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তো সরিষার বীজগুলো এমনভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে উপর থেকে যেন সরিষার বীজগুলো দেখা না যায় এবং সরিষার বীজগুলো যেন সামান্য একটু মাটির নিচে চলে যায়। তো সরিষার বীজগুলো মাটির খুব একটা গভীরে দেওয়া যাবে না, অর্থাৎ সরিষার বীজগুলো যদি মাটির খুব বেশি গভীরে যায় সেক্ষেত্রে কিন্তু বীজগুলো অঙ্কুরোদ্গমিত হতে সমস্যা হতে পারে, অর্থাৎ বীজগুলো কিন্তু নষ্ট হয়েও যেতে পারে। সেক্ষেত্রে সরিষার বীজগুলো মাটিতে ছড়িয়ে দেওয়ার পর সামান্য একটু মাটি দিয়ে সরিষার বীজগুলোকে ঢেকে দিতে হবে। সরিষার বীজগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর টবের চারদিকে পানি দিয়ে দিতে হবে, অর্থাৎ টবের মাটিটা ভালো করে ভিজিয়ে দিতে হবে। সরিষার বীজগুলো টবে ছড়িয়ে দেওয়ার ঠিক 7 দিন পরে আমি আবারও চলে আসলাম সেই টবের কাছে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সরিষার বীজগুলো আস্তে আস্তে করে কিন্তু অঙ্কুরোদ্গমিত হচ্ছে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যেই কিন্তু সরিষার বীজগুলো অঙ্কুরোদ্গমিত হয়ে যায়। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু আমার সরিষার বীজগুলো অঙ্কুরোদ্গমিত হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, টবের চারদিক থেকেই কিন্তু সরিষার বীজগুলো অঙ্কুরোদ্গমিত হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট চারা কিন্তু বের হচ্ছে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট চারা বেরোচ্ছে, আবার কিছু কিছু চারা আস্তে আস্তে করে বেরোচ্ছে, আবার কিছু চারা কিন্তু এখনও বেরোতে পারেনি। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন বেশিরভাগ সরিষার বীজই কিন্তু 1 সপ্তাহের মধ্যে অঙ্কুরোদ্গমিত হয়ে গেছে এবং কিছু বীজ আছে এখনও অঙ্কুরোদ্গমিত হয়নি। 2-1 দিনের মধ্যেই কিন্তু সেগুলোও অঙ্কুরোদ্গমিত হয়ে যাবে। তো সরিষার বীজগুলো বপন করার 7 দিনের মধ্যেই কিন্তু বেশিরভাগ বীজ অঙ্কুরোদ্গমিত হয়ে যায়। আরও প্রায় 4 দিন পরের অবস্থাটা দেখুন দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট চারা 4 দিনের মধ্যে কিন্তু আরও অনেকটা বড় হয়ে গেছে। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো সরিষার বীজগুলো টবে ছড়িয়ে দেওয়ার 11 দিন পরের অবস্থাটা এটি। এই যে দেখতে পাচ্ছেন 11 দিনের মধ্যে কিন্তু সরিষার বীজগুলো থেকে চারা বেরিয়ে কিন্তু চারাগুলো অনেকটা বড় হয়ে যায়। এই যে দেখুন দর্শক, আমার টবে ছড়িয়ে দেওয়ার সবগুলো বীজই কিন্তু প্রায় অঙ্কুরোদ্গমিত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সরিষার বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে। তো দর্শক, এই যে ছোট ছোট সরিষার চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো 25 দিন থেকে 30 দিনের মধ্যেই কিন্তু একদম খাওয়ার উপযোগী শাকে পরিণত হয়ে যাবে। তো এটি কিন্তু খুবই সহজ প্রক্রিয়া, আপনারা বীজ বপন করলেই কিন্তু এভাবে 25 দিন থেকে 1 মাসের মধ্যে খাওয়ার উপযোগী শাক পেয়ে যাবেন। তো এবারে আপনাদের বলবো সরিষা শাকের চাষ করার জন্য কোন ধরনের জায়গাটা উপযোগী, অর্থাৎ আপনারা যে টবে সরিষা শাকের চাষ করতে চান সেই টবটি আপনারা কোথায় রাখবেন। তো সরিষা শাক বা যে কোনো ধরনের শীতকালীন শাকসবজি চাষ করার জন্য সবসময় রৌদ্রোজ্জ্বল জায়গা এবং পরিষ্কার জায়গাটা সব থেকে ভালো হবে, অর্থাৎ পরিষ্কার জায়গা এবং রৌদ্রোজ্জ্বল জায়গাতে শাকসবজি সব থেকে ভালোভাবে বেড়ে ওঠে এবং শাকের ফলনটাও অনেক ভালো হয়। অর্থাৎ যে জায়গাটাতে দিনে সব থেকে বেশি রৌদ্র থাকবে এবং পরিষ্কার হবে সেই জায়গাটাতে আপনাদের সরিষা শাকের চাষ করবেন যে টবে, সেই টবটি রাখতে হবে। তো এই জন্য আপনারা সরিষা শাক বা যে কোনো ধরনের শীতকালীন শাকসবজি চাষ করার জন্য অবশ্যই রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার জায়গাটা বেছে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনাদের শাকসবজিগুলো বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফলন আসবে। তো এবারে আপনাদের বলবো সরিষা শাকের পানি প্রয়োগ সম্পর্কে, অর্থাৎ সরিষা শাকে আপনারা কেমন পানি ব্যবহার করবেন। তো আপনারা সবাই জানেন যে সরিষা একটি শীতকালীন শাক, এজন্য শীতকালে কিন্তু পানির চাহিদাটা অনেকটা কম থাকে। এই জন্য আপনারা যখন দেখবেন যে এই গোড়ার মাটিটা শুকিয়ে গেছে তখনই আপনারা পানি দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার গোড়ার মাটিটা কিন্তু অনেকটা ভেজা আছে, অর্থাৎ আমার এই শাকে কিন্তু অলরেডি আমি গতকালকে পানি দিয়েছি, আজকে আর আমি এখানে পানি দেব না। আপনারা দেখবেন যে গোড়ার মাটিটা যখন শুকিয়ে যাবে তখনই আপনারা সেখানে পানি দিয়ে দিবেন। তো এবারে আসি সরিষা শাকের যত্ন সম্পর্কে। তো সরিষা শাকের যত্নের কথা বলতে গেলে কোনো ধরনের যত্নের প্রয়োজন হয় না। আমি বীজ বপন করার পর কোনো ধরনের যত্ন এই গাছে আমি করিনি, অর্থাৎ এই শাকগুলোর কোনো ধরনের যত্নই আমি করিনি। আমি বীজ বপন করার পর থেকে এই পর্যন্ত শুধুমাত্র পানি দিয়ে গেছি, অর্থাৎ যখনই দেখেছি যে গোড়ার মাটিটা শুকিয়ে গেছে তখনই আমি পানি দিয়ে গেছি, আর কোনো ধরনের যত্নই আমি করিনি। তারপরও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শাক হয়েছে এবং শাকগুলো কিন্তু একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো আপনারাও যদি এ ধরনের শাকের চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু একদম যত্ন ছাড়াই, অর্থাৎ বীজ বপন করার পর থেকে আপনারা শুধুমাত্র পানি দেওয়া ছাড়া আর কোনো ধরনের যত্ন আপনাদের করতে হবে না। নিশ্চিন্তে এবং ঝামেলা মুক্তভাবেই কিন্তু আপনারা এ ধরনের শাক খুব সহজেই আপনার বাগানে তৈরি করতে পারবেন। তো দর্শক, এবারে বলা যাক সরিষা শাকের রোগ পোকা সম্পর্কে।
তো সরিষা শাকে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ আমি দেখিনি। এই যে দেখতে পাচ্ছেন আমার শাকে কিন্তু কোনো ধরনের রোগ পোকার আক্রমণ নেই। তো সরিষা শাকে তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না। আর যেহেতু আপনারা সরিষাটাকে শাক হিসেবে খাবেন, এজন্য আপনারা 25 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু এ ধরনের পরিণত শাক পেয়ে যাবেন, অর্থাৎ খাওয়ার উপযোগী শাক পেয়ে যাবেন। এজন্য 1 মাসের মধ্যে কিন্তু কোনো ধরনের রোগ পোকার আক্রমণ সাধারণত হতে পারে না। আমার এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স কিন্তু মাত্র 27 দিন। এই যে দেখতে পাচ্ছেন 1 মাসের মধ্যে কিন্তু আমার শাকগুলো কিন্তু একদম তরতাজা আছে, কোনো ধরনের রোগ পোকার আক্রমণ হয়নি। তো তাই আপনারা নিশ্চিন্তে কিন্তু এ ধরনের শাক আপনারা তৈরি করতে পারবেন আপনার নিজের বাগানে, এবং কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রোগ পোকা মুক্ত শাক আপনারা খেতে পারবেন। তো এই ছিল দর্শক ছাদ বাগানে সরিষা শাক চাষ সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা এবং ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি দিয়ে যদি আপনি একটুও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ছাদ বাগানের সরিষা চাষ সম্পর্কে ভিডিওর বাইরে যদি আপনাদের আরও বিস্তারিত কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি আপনাদের এখনও সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অক্সিজেন অটোবির পাশে থাকবেন। তো সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।